নমস্কার। আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব হেলথ পলিসি আসলে কি, কেন হেলথ পলিসিটা আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই নিয়ে আলোচনা করতে আজ আমি চলে এসেছি কেসিএফএস এর কর্ণধার কল্লোল চৌধুরীর সাথে। নমস্কার। আচ্ছা, আপনি তো 27 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আমাকে একটু বুঝিয়ে বলুন তো হেলথ পলিসিটা আসলে কি। অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্স আজকের ভারতবর্ষের মানুষ এটা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল। তবুও আমি বলি হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে মূলত স্বাস্থ্যজনিত কারণে আমাদের যে হসপিটালাইজেশন হতে হয় সেটা, এবং এছাড়াও অন্যান্য অনেক ট্রিটমেন্ট আছে যেগুলোকে আমাদের চিকিৎসার খরচ বহন করার জন্যই মূলত হেলথ পলিসি বা মেডিক্লেম পলিসি করা হয়। এই যে হেলথ ইন্স্যুরেন্স কেন আমাদের আজকের দিনে এতটা জরুরি? দেখো আজকে হেলথ পলিসি ছাড়া মানুষের পক্ষে বাঁচা সম্ভব না। কারণ হচ্ছে চিকিৎসার যে খরচ, সে খরচ দিন দিন বাড়ছে, এবং যদি একটা হেলথ পলিসি মানুষের না থাকে তাহলে যেটা ঘটে আমি দেখেছি যে আমরা সারাটা জীবন ধরে যে সঞ্চয়টা করি, পরিবারের বা নিজের কারোর মেজর শরীর খারাপের সময় সেই জমানো অর্থ কিন্তু বেরিয়ে যায়। একটা ফ্যামিলিকে আমি ধনী থেকে মধ্যবিত্ত বা গরিব হয়ে যেতেও এই দীর্ঘ জীবনে কিন্তু দেখেছি, ডিউ টু হেলথ পলিসি না থাকা। ঠিক কত টাকার কভার নিলে ভালো হয় একটা পরিবারের জন্য? এটা না, এটা এটা ভ্যারি করে। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি মিনিমাম, মানে এটা মিনিমাম 5 লাখ টাকা থাকা উচিত। কিন্তু এটা ঠিক 5 লাখেই সীমাবদ্ধ রাখা উচিত কিনা, এটা যদিও আমাদের টার্গেট অডিয়েন্স তো কমন পিপলের ক্ষেত্রে আমি বলবো যে এটা মিনিমাম 5 লাখ হওয়া উচিত। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যারা একটু মানে ধরুন এক্সট্রা খরচ করতে পারে, ধরুন আমি যেটা বলতে চাইছি, আপনি গেছেন একটা জুতো কিনতে, আপনার বাজেট হয়তো 2000 টাকা, কিন্তু আপনি পছন্দ হয়ে গেল একটা 3000 টাকার জুতো, আপনি ইজিলি এফোর্ড করছেন। এই ধরনের মানুষের ক্ষেত্রে আমি বলবো সামেশনটা একটু বাড়িয়ে করাই ভালো। আচ্ছা, তাহলে ঠিক কোন বয়স থেকে হেলথ পলিসিটা নেওয়া উচিত? এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। অনেকেই মনে করেন যে আমার বয়স তো অল্প, আমার এখন হেলথ পলিসির কোনো প্রয়োজনই নেই, আমার বেশি বয়স হলে দেখা যাবে। কিন্তু আমি বহু ক্লেম দেখেছি যে অনেক অল্প বয়সেও অনেক মেজর মেজর ক্লেম হয়, এবং আমি আমার কাস্টমারদের মধ্যেও দেখেছি যে আমি 27 বছর ধরে কাজ করতে করতে সবাইকে হেলথ পলিসির মধ্যে নিয়ে আসতে পারিনি। আমি হয়তো চেষ্টা করেছি, বহু মানুষকে নিয়েও এসেছি, কিন্তু দেখা গেছে যে যখন হেলথ পলিসির কথা বলেছি, একটা মানুষ বলেছে যে না আমার দরকার নেই, আমার অফিস থেকে আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই মানুষগুলো যখন তার বা তার চাইল্ডের শরীর খারাপ হয়, তখন তারা কিন্তু বুঝতে পারে যে হেলথ পলিসিটা কতটা জরুরি। তাই আমি বলবো যে হেলথ পলিসি করার স্পেসিফিক্যালি কোনো বয়সই নেই, মানুষ হলেই তার হেলথ পলিসি থাকা উচিত। এরপরে আসি একটা অন্য টপিকে, যেটা হচ্ছে হেলথ পলিসি নিয়ে অনেক জায়গাতেই শুনে থাকি, যে অনেকের মুখে এই কথাটা আমরা শুনে থাকি যে প্রিমিয়াম দিয়ে যাচ্ছি কিন্তু টাকাটা আমার কোনো কাজে আসছে না, বলে, অনেকেই বলে। তো আমার প্রশ্ন, এই হেলথ পলিসি কি শুধুমাত্র হসপিটালে ভর্তি হলেই টাকাটা খরচ হয়? নট দ্যাট। আজকের ভারতবর্ষ কিন্তু অনেক পাল্টে গেছে। অনেক ধরনের পলিসি ভারতবর্ষে এসছে যেখানে হসপিটালাইজেশন না হলেও কিন্তু অনেক ক্ষেত্রে ক্লেম পাওয়া যায়। ঠিক কিভাবে এটা হয়? সে এক্সাম্পল, বেশ কিছু কোম্পানি বেশ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে, যেমন তারা ওপিডি কভারেজও করছে। ওপিডি মিনস আউটডোরে আমরা সাধারণত চট করে কোনো মানুষকে আমাদের পরিবারের আমরা হসপিটালে পাঠাতে চাই না, সাধারণ শরীর খারাপ হলে পরে আমরা ডাক্তারকে দেখাই, ডাক্তার ট্রিটমেন্ট করাই। এই সমস্ত খরচগুলো কিন্তু বেশ কিছু কোম্পানি কভার করছে, টেস্টও কভার করছে। এই ওপিডি খরচটা আসলে হয় কিভাবে? কিছু না, এটা আমরা যে ডক্টরকে দেখাচ্ছি তার প্রেসক্রিপশন আর বিল আর
যদি ডাক্তারবাবু সাজেস্ট করেন কোনো টেস্ট, সেই টেস্টগুলো করা, রিপোর্টস আর বিল, এখন অনেক ইজি, সিস্টেম অনেক ইজি হয়ে গেছে। এখন অ্যাপ দিয়ে দেয়, কোম্পানিগুলো অ্যাপ প্রোভাইড করে, অ্যাপ দিয়ে আপলোড করে দিলে অনেক ইজি ওয়েতে কাস্টমার ফ্রেন্ডলি ক্লেম হয়ে যায়। ডিজিটালি সবটা হলো। অনেকটাই। দুটো টার্ম আছে, টার্ম দুটো হলো একটা প্রি হসপিটালাইজেশন আর একটা পোস্ট হসপিটালাইজেশন। এটা ঠিক কতদিনের মধ্যে কভার হয়? এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে পেশেন্টকে হসপিটালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট হতে হবে, এটা হচ্ছে প্রাথমিক কন্ডিশন, এবং সেই ক্লেমটা অ্যাডমিসিবল হতে হবে। সেই ক্লেমটা যদি অ্যাডমিসিবল হয়, জেনারেলি প্রি হসপিটালাইজেশন 30 ডেজ এবং পোস্ট হসপিটালাইজেশন 60 ডেজ। কিন্তু কিছু কিছু কোম্পানি কিন্তু এখন প্রি হসপিটালাইজেশন 60 ডেজ আর পোস্ট হসপিটালাইজেশন 120 ডেজ কিন্তু কভার করছে। সেটা আপনাদেরকে একটু খোঁজ খবর নিয়ে নিতে হবে। বেশ কিছু ভালো ভালো প্রোডাক্ট কিন্তু আজকের ভারতবর্ষে আছে। মানে হসপিটাল ভর্তি হওয়ার আগে 7 দিন এবং হসপিটাল ভর্তি হওয়ার মানে রিলিজের পরে 120 দিন। একদম। আরেকটা প্রশ্ন যেটা অনেকের মধ্যেই আছে আমার মনে হয়, মেটারনিটি কভারেজ কি সব হেলথ পলিসিতে পাওয়া যায়? না, এটা সব হেলথ পলিসিতে পাওয়া যায় না। এর জন্য কিছু কোম্পানির আলাদা করে প্রোডাক্ট আছে মেটারনিটি কভার, আবার বেশ কিছু কোম্পানির কিন্তু মেটারনিটি কভার যুক্ত পলিসি আছে। মানে আপনি একটা পলিসি করলেন, তার মধ্যে মেটারনিটি কভার থাকবে, কিন্তু সেক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে। পলিসি করার পর কোথাও 36 মান্থ, কোথাও 24 মান্থ, এ ধরনের রেস্ট্রিকশন থাকে। তারপরে কিন্তু কভারটা পাওয়া যায়। ডে কেয়ার ট্রিটমেন্ট সম্বন্ধে আপনার কি মনে হয়? ডে কেয়ার, ভেরি গুড কোশ্চেন। ডে কেয়ার মানে হচ্ছে এমন অনেক ট্রিটমেন্ট আমাদের হয় যেগুলোতে হসপিটালাইজেশন হয়, কিন্তু আমাদের অ্যাডমিশন 2-4-5 দিন থাকতে হয় না। আমরা অ্যাডমিশন হয়ে সাময়িক ট্রিটমেন্ট করে চলে এলাম। যেমন আমি উদাহরণ হিসাবে বলি, ক্যাটারাক্ট সার্জারি সাধারণত 4 থেকে 5 ঘন্টা একটা মানুষকে থাকতে হয়, তারপরে ক্লেম তাকে বাড়ি চলে আসতে হয়। এই ধরনের যে ক্লেমগুলো সেটেল হয়, এগুলোকে আমরা ডে কেয়ার বলে থাকি। ক্যাটারাক্ট সার্জারি আমাদের মেডিক্লেমের মধ্যে কি? একদম কভার। শুধু কন্ডিশন হচ্ছে পলিসি করার 2 বছরের মধ্যে ক্যাটারাক্ট কভার করে না। এই যে হেলথ পলিসি ক্লেমের যে প্রক্রিয়াটা, আমাদের মানুষ তো সবাই এখনো ডিজিটাল হয়ে উঠতে পারেনি, সবাই সবটা বোঝেও না। এই ক্লেম করার প্রসেসটা কি ইজি? অনেক ইজি। সব ক্ষেত্রেই যে ডিজিটালি ক্লেম করতে হবে এমন কোনো মানে নেই। যদি কোনো পেশেন্ট যদি হসপিটালাইজড হচ্ছে, সেখানে কিন্তু ওই পেপারস গুলো, মানে আমরা ইন্স্যুরেন্স কোম্পানি যে পেপারস গুলো সাবমিট করে, সেই পেপারসটা তার সঙ্গে কেওয়াইসি এটা সাবমিট করে দিলে পরে ওরাই ইন্টিমেশন পাঠিয়ে দিচ্ছে কোম্পানির কাছে। বাই ডিফল্ট কোম্পানি কিন্তু অ্যাপ্রুভাল পাঠিয়ে দিচ্ছে হসপিটালের কাছে, এটা রিগার্ডিং হসপিটালাইজেশন পিরিয়ড। আর তারপরের যে সময়টা, সে সময়টায় কিন্তু খুব ইজি ডকুমেন্টেশন অরিজিনাল দিয়ে ক্লেম করতে হয়। সেটা সব ক্ষেত্রে ডিজিটালি করতে হবে এমন কোনো মানে নেই, ফিজিক্যালিও করা যেতে পারে। আর আজকের ভারতবর্ষে অনেক ভালো ভালো অ্যাডভাইজার আছে যারা এটাকে প্রফেশনালি কাজটা করেন। আমার বিশ্বাস তারা কাস্টমারদের সাথে থাকেন এবং তাদের যথেষ্ট সহযোগিতা করেন। আর এই যে ক্যাশলেস ফেসিলিটি যেটা বলছিলেন, সেটা কিভাবে পাওয়া যায়? ক্যাশলেস ফেসিলিটি কিচ্ছু না, যাই আমি আগেই বললাম যে হসপিটালে ভর্তি হলে পেপারটা আমরা সাবমিট করে দেবো পেশেন্ট পার্টি হিসেবে মেডিক্লেম সেকশনে, আর হসপিটাল পেপারস পাঠিয়ে দেবে কোম্পানির কাছে, অ্যাপ্রুভাল চলে আসবে হসপিটালের কাছে। ঠিক আছে, এখান থেকেই এইভাবেই ক্যাশলেস হয়। শুধুমাত্র পেশেন্ট পার্টির দিক থেকে তাহলে পেপার সাবমিশনটাই একদম প্রথম কাজ। এই রিইম্বার্সমেন্ট ক্লেম করতে কি কি ডকুমেন্ট আসলে প্রয়োজন হয়? হ্যাঁ, রিইম্বার্সমেন্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দু ধরনের রিইম্বার্সমেন্ট হয়। একটা হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু হসপিটালাইজড কেসে আমরা দেখেছি যে সেই হসপিটালটা হয়তো সেই কোম্পানির মানে ক্যাশলেস ফ্যাসিলিটিসটা অ্যাভেল করছে না, সেক্ষেত্রে রিইম্বার্স করতে হয়। সেক্ষেত্রে ম্যান্ডেটরি কন্ডিশন হচ্ছে একটা ইন্টিমেশন কোম্পানিকে দিতে হয়। বিং এ কাস্টমার রিপ্রেজেন্টেটিভ দিতে পারে, অথবা বিং এ অ্যাডভাইজার বা এজেন্ট যিনি আছেন তিনিও ইন্টিমেশন দিতে পারেন। ইন্টিমেশন দেওয়ার পর পেশেন্ট ছুটি হওয়ার পরে ডিসচার্জ
বিল এবং রিপোর্টস, প্রেসক্রিপশন ইত্যাদি এক জায়গায় করে একটা ক্লেম ফর্ম আছে, সেই ফর্মটা কমপ্লিট করে ডিউলি ফিল আপ করে দিলেই রিইম্বার্সমেন্ট হয়ে যায়। আরেকটা রিইম্বার্সমেন্ট হচ্ছে ক্যাশলেস হয়ে গেছে, কিন্তু যে কোশ্চেনটা আগে করছিলে তুমি যে প্রি অ্যান্ড পোস্ট, সেটাও একটা রিইম্বার্সমেন্টের মধ্যে যায়, তারও একই পদ্ধতি। আশা করছি আমি আপনাদের প্রশ্নগুলোর সব উত্তর নিয়ে আসতে পারছি। আরো কিছু প্রশ্ন রয়েছে। হেলথ পলিসির এক্সক্লুশন, এই ওয়ার্ডটা যদি একটু বলেন। এক্সক্লুশন অ্যাকচুয়ালি হেলথ পলিসিতে অনেক সময় এটা শোনা যায় যে সাধারণ মানুষের কমপ্লেন আসে যে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, আমি ওই ক্লেমটা পাইনি, সেই ক্লেমটা পাইনি। আমি বলবো আপনি যার মাধ্যমেই পলিসি করছেন তার কাছ থেকে ভালো করে নিয়ম কানুনগুলো বুঝে নিন কি আছে। যেমন কোম্পানি কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছে যে প্রথম 2 বছরের মধ্যে বেশ কিছু রোগের ওপরে আপনি ক্লেম পাবেন না, যেমন লাইক ক্যাটারাক্ট, হাইপারটেনশন, পাইলস, ফিস্টুলা, হার্নিয়া, গলব্লাডার স্টোন, এগুলো 24 মান্থের মধ্যে আপনি পাবেন না। দ্যাট মিন 24 মান্থ ক্রস করে গেলে কিন্তু সেগুলো আপনি পাবেন। এনি জয়েন্ট রিপ্লেসমেন্ট, আগে ছিল 4 বছর, সেটাকে এখন 3 বছর করা হয়েছে, কিন্তু সেটা আবার ডিউ টু অ্যাক্সিডেন্ট হলে ডে 1 থেকেই আপনি পাবেন। এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো কাস্টমারদের কিন্তু জানানো উচিত, এবং আমিও মনে করি যে এগুলো জেনেই পলিসি করা উচিত। কোম্পানির এন্ড থেকে যা বলার আছে সেটা যেমন কাস্টমার জানবে, এবং আরেকটা কথাও আমি কাস্টমারদেরকেও বলতে চাইবো যে কোনো কিছু সাপ্রেস করবেন না, সাপ্রেস করে পলিসি করবেন না। সাপ্রেস করে পলিসি করলে কি হবে, যখন হসপিটালাইজেশন হবে তখন যিনি দেখবেন ট্রিটিং ডক্টর যদি সেইগুলো লিখে দেন যে তার 2 বছর আগে থেকে এটা ছিল, তখন কিন্তু সাপ্রেশন অফ ফ্যাক্ট ক্লজে কিন্তু কোম্পানির অধিকার আছে আপনার ক্লেমটাকে না দেওয়ার। ঠিক প্রি এক্সিস্টিং কভার পেতে কতদিন অপেক্ষা করতে মিনিমাম? 24 মান্থস কি বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে, আর 2-3টে রোগের ক্ষেত্রে এখন 3 ইয়ার্স, ম্যাক্সিমাম 3 ইয়ার্স। ম্যাক্সিমাম 3 ইয়ার্স। কসমেটিক সার্জারি বা ডেন্টাল ট্রিটমেন্ট কি কভার করে? কসমেটিক সার্জারি কিন্তু মেডিক্লেম কোম্পানি কভার করে না। কখনোই না? না, কখনোই না, কথাটা বলাটা আমার ভুল হবে। যদি কসমেটিক সার্জারিটা এমন হয় যে আপনি সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমেটিক সার্জারি করছেন, তাহলে কিন্তু কভার করবে না। কিন্তু যদি দেখা যায় ডিউ টু অ্যাক্সিডেন্ট কারোর কসমেটিক সার্জারির প্রয়োজন পড়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাডমিসিবল ক্লেম। আচ্ছা, সেকেন্ড কোন ওপিনিয়ন বা হেলথ চেকআপ কভারেজ কি পাওয়া যায়? একদম পাওয়া যায়, একদম পাওয়া যায়। বেশ কিছু কোম্পানির এখন প্রোডাক্ট আছে, তারা ম্যান্ডেটারি বছরে একটা হেলথ কভারেজ বা দুটো হেলথ কভারেজ মানে হেলথ চেকআপ আপনাকে ফ্রি অফ কস্টে ভালো ভালো ল্যাব থেকে লোক পাঠিয়ে আপনার বাড়িতে এসে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট আপনার মেলে পাঠিয়ে দেবে। আজকের ভারতবর্ষ অনেক পাল্টে গেছে মেডিক্লেমের ব্যাপারে। মেডিক্লেম কোম্পানিগুলো যেমন ভাবছে, ভারত সরকারও ভাবছে কিভাবে দেশবাসীকে সুস্থ রাখা যায়। একদম। আচ্ছা, একটা কথা বলুন, ইন্ডিভিজুয়াল না ফ্লোটার, কোন পলিসিটা নেওয়া উচিত? এটা এটা আমি বলবো সাধারণত ফ্লোটার পলিসি প্রেফারেবল। তবে যদি বয়স অনেকটাই বেশি হয়ে যায়, সেক্ষেত্রে একটু কনসিডার করে দেখতে হবে। কিছু ফ্যামিলি কম্বিনেশন থাকে, এর জন্য আপনি আপনার অ্যাডভাইজারের সঙ্গে বসে নেবেন। আপনার অ্যাডভাইজার আপনাকে প্রপারলি গাইড করতে পারবে। এমনও হতে পারে যে বাবার বয়স 75 আর মার বয়স হয়তো, অনেক ফ্যামিলি কম্বিনেশন আমরা পাই মার বয়স হয়তো 60, আবার ছেলের বয়স হয়তো তখন 45। তো এক্ষেত্রে ফ্লোটারের থেকেও যদি ছেলে এবং ছেলের মিসেস এবং চাইল্ড এটা একটা ফ্লোটার পলিসি হয়, আর বাবা মাকে যদি ইন্ডিভিজুয়াল পলিসি দেওয়া যায়, তাহলে হয়তো তার প্রিমিয়াম কস্টটা কিছুটা নেমে আসতে পারে। আচ্ছা, হেলথ পলিসির কোনো এজ আছে যে? না না, আজকে একটা সময় ছিল, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু হেলথ পলিসির ক্ষেত্রে কোনো এন্ট্রি এজের লিমিটেশন নেই। কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি যে কোন রকম সাপ্রেশন অফ ফ্যাক্ট যেন না হয়। বিশেষ করে হায়ার এজে যখন আপনি পলিসি নিচ্ছেন আর সাপ্রেশন অফ ফ্যাক্ট করে পলিসি যদি নিয়ে নেন, হয়তো আমার কথাটা খারাপ মানে করবেন না,
আমি একজন অ্যাডভাইজার, আপনি আমার কাছে বললেন না কোনো কথা যে আপনার এই রোগটা আছে, স্বাভাবিকভাবে আমি পলিসিটা করে দেবো। কিন্তু যখন প্র্যাকটিক্যালি আপনার পলিসিটা ক্লেমে পৌঁছবে, তখন যদি সেটা ফাইন্ড আউট হয়ে যায়, তাহলে কিন্তু ক্লেমটা আটকে যাবে। আজকাল আমরা দেখে থাকি যে ফ্যামিলি পার্সনরা কর্পোরেটে কাজ করছে, তো তাদের একটা করে হেলথ কভারেজ ওখান থেকে দেওয়াই হয়। তো ওখানে যদি আমাদের কভারেজ দেওয়া থাকে, তো আলাদা করে কি কোনো কভারেজ নেওয়ার দরকার আছে? হ্যাঁ আছে। কেন আছে? কারণ হচ্ছে আমরা দেখেছি যে সাধারণত চাকরি জীবন তার একটা লিমিটেশন আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকের ভারতবর্ষে কিন্তু ক্রমান্বয়ে জেনারেশন জেড যাদেরকে বলা হচ্ছে, তারা কিন্তু ক্রমান্বয়ে তাদের সার্ভিস চেঞ্জ করছে, এবং দেখা যাচ্ছে একটা কর্পোরেট থেকে আরেকটা কর্পোরেট এসে যখন যাচ্ছে, তখন এরকম অনেক কেস আমি পেয়েছি যে সেই কর্পোরেটে কোনো কভারেজ নেই, মেডিক্লেম কভারেজ দিচ্ছে না। তাহলে তখন তাকে নতুন করে শুরু করতে গেলে তার সিনিয়রিটি কিন্তু কোশ্চেন উঠে যাচ্ছে, অনেকটা টাইম অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে আমি বলবো যে একটা হেলথ পলিসি কিন্তু ইন্ডিভিজুয়ালি অবশ্যই রাখা উচিত। আর যদি পলিসি ল্যাপস হয়ে যায়, সেক্ষেত্রে কি করা উচিত? একদম উইদিন গ্রেস পিরিয়ড ওটাকে রিনিউ করা উচিত। কারণ যদি আপনি গ্রেস পিরিয়ডটাকে ক্রস করে যান, আর যদি আবার নতুন করে পলিসি করতে হয়, তাহলে ওই এক্সক্লুশন ক্লজ গুলো কিন্তু আবার ইম্পোজ হয়ে যাবে। তার জন্য উইদিন গ্রেস পিরিয়ড পলিসিটাকে রিনিউ করে নেওয়া উচিত। আমি আশা করছি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারলাম। আর আমার লাস্ট একটা জিনিস জানার আছে, এই 27 বছরের অভিজ্ঞতায় কোনো বিশেষ কোনো অভিজ্ঞতা যেটা আপনি শেয়ার করতে চান, এমন কোনো ঘটনা? দেখুন, আমি বহু ক্লেম সেটেলমেন্টের অভিজ্ঞতা আমার আছে। সেগুলো আমি অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করতে চাইবো না, কিন্তু একটা কথা আমি বলতে পারি, জানি না যে আমার কর্মজীবনে আমি কত মানুষের ভালো করতে পেরেছি। এটা আমার প্রফেশন। আমি এখান থেকে আপনারা ইনভেস্ট করলে, আপনারা, আমি তো শুধুমাত্র মেডিক্লেমের অ্যাডভাইজার নই, আমি মিউচুয়াল ফান্ড, সব ধরনের ইন্স্যুরেন্স, আমি সমস্তটা, একটা ফ্যামিলি যা যা লাগে সবকিছুকে নিয়েই কাজ করি। এবং আমার জীবনের এটা একটা মানে প্রাপ্তি বলতে পারেন। আমি অন্তত এটা ফিল করি, আজকের ডেটে দাঁড়িয়ে বহু পরিবারের অর্থ কিন্তু বাঁচিয়ে রাখতে পেরেছি। আজকে একটা ফ্যামিলিকে যদি আমি 1 কোটি টাকার মিউচুয়াল ফান্ড ভ্যালু তৈরি করে দিয়ে থাকি, আর সেই ফ্যামিলিটাকে যদি আমি মেডিক্লেম কভারেজটা না দিয়ে থাকি, আর সেই পরিবারটার যদি অর্থগুলো মেডিক্লেম মিউচুয়াল ফান্ড থেকে রিডিম করে চিকিৎসা করতে হয়, তাহলে কিন্তু এটা অ্যাডভাইজার হিসাবে আমার ব্যর্থতা। তাই আমি সর্বদা চেষ্টা করি একটা কমপ্লিট ফিনান্সিয়াল প্ল্যানিং আমার কাস্টমারদের করে দেওয়ার। তা সত্ত্বেও এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমি এরকম অনলাইন প্ল্যাটফর্মে আনতে চাই না, কিন্তু তবুও বলবো, যখন দেখি যে আমার কোনো ক্লায়েন্ট অসুবিধায় পড়েছে মেডিক্লেম নেই বলে, তখন সত্যি মানে একজন অ্যাডভাইজার হিসাবে আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। মনে হয় আজও আমি আমার সফলতা পাওয়ার অনেক বাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কোয়েরিগুলো পোস্ট করবেন। চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলো সলভ করার। নমস্কার।